গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের এইমাত্র ট্রেন হাওড়ায় ঢুকছে। আমরা হঠাৎ একটা বৃষ্টি ভেজা দিনে দেখতে যাচ্ছি ধানবাদের কিছু ফলস। একদিনের ট্যুর। সকাল 6:45 এই বন্দে ভারত আমাদের ঢুকছে। এই বন্দে ভারতে করে আমরা রওনা দেব। এটা 9:43 পৌঁছবে ধানবাদে নেমে আমাদের গাড়ি বুক করা রয়েছে। ওইখানে আমরা ঘুরবো সারাদিন, তারপর বিকেলবেলা ফিরবো। বন্দে ভারতে আমাদের এটা হচ্ছে 2203 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, এটা হাওড়া গয়া বন্দে ভারত। এই ট্রেনটা ঢুকে পড়েছে। এখন দিয়েছে 6:10। এই সময় ট্রেনটা ঢুকে গেল আর 6:45 এটা ছাড়বে। আর ট্রেনের ভাড়া হচ্ছে 835 টাকা সিটিংয়ে, সিসিতে। আর 8 কোচ এই আমরা উঠে পড়ছি 65 থেকে আমাদের বন্দে ভারতে উঠে পড়লাম। আমরা বসে পড়েছে আমিও বসবো এখন মাঝখানের সিটটা, এই উইন্ডোর সিটটা একটা। এভাবে আমরা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। 6:45 ঠিক আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশন ধানবাদের। আর কিছুক্ষণের মধ্যেই আসবে ধানবাদ। আমরা আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো ধানবাদ। এসে গেছি প্রায়। আর কিছুক্ষণের মধ্যেই ধানবাদ ঢুকে যাচ্ছে। আমরা আজ হঠাৎ করেই প্ল্যান করে চলে এলাম একদিনের ট্যুর, ধানবাদ ঘুরে যাব। ধানবাদে পৌঁছে গেল 3 মিনিট আগে। 9:40 আমরা নামবো এবার। ধানবাদ স্টেশন আমরা নেমেছি। এই বন্দে ভারত থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই পাওয়া যাবে। আমরা আজকের জন্য সারাদিনের জন্য বুক করেছি। ওটা 5টা জায়গা দেখাবে। আমাদের পড়বে 3200 টাকা। ওটা বলো। ধানবাদ থেকে রওনা দিলাম এইমাত্র। এখন ঘড়িতে 9:50। প্রথম আমরা যাব কোল মাইন্সে। এটা কিন্তু ঝাড়িয়ার ওখানে কোল মাইন্স না? এটা কোনটা কোল মাইন্স? কোনটা যাব? আপনার কেন্দুয়া। ও কেন্দুয়া, ওই যেটা আগুন লেগেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধানবাদ শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রথম স্পট 10:08 নাগাদ আমরা পৌঁছে গেছি গোধার কোল মাইন্স। এটা এই কোল মাইনে আগুন লেগে গেছিল, সেই জায়গাতে আমরা এসেছি। ঝাড়খণ্ডে এসছি, তাই কোল মাইন দেখবো না? হতেই পারে না। তাই প্রথমেই চলে এলাম কোল মাইন দেখতে। এটা কি কোল মাইনটার নামটা? গোধার কোল মাইন। গোধার কোল মাইন, যেটাতে আগুন লেগেছিল আর কি, সেটাই আর কি। আগুনের কিছু কিছু ধোঁয়া বেরোতে থাকে। এখনো ধোঁয়া বেরোতে থাকে। কোথায় আগুন আছে এই আমরা অত অব্দি তো যেতে পারবো কিনা জানি না, কত দূর যাবো। এখান থেকেই আর কি দেখবো আর কি। এই যে এখনো ধোঁয়া উঠছে। হ্যাঁ, এই প্রথম আমি কোল মাইন দেখছি। আগে দেখি পোড়া কয়লার গন্ধ আসছে। হ্যাঁ, ওই যে অল্প অল্প ধোঁয়া কিন্তু দেখাই যাচ্ছে। দেখো এই যেতে গেছে এটা, প্রত্যেকটা জায়গা দিয়ে ধোঁয়া উঠছে। নিচে আগুন রয়েছে, নিচে আগুন রয়েছে। বেশ তাপ রয়েছে জায়গাটাতে। হ্যাঁ, জায়গাটাতে তাপ আছে, কয়লার গন্ধ রয়েছে। বাবা বাবা, মনে হচ্ছে একেবারে আগুনের তাপে রয়েছি।
ধোঁয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটা হালকা একদম, আর গন্ধ আসছে, কয়লার গন্ধ, মানে কয়লার ধোঁয়ার গন্ধ আর কি, ধোঁয়া। ওরা অনেক দূর অবধি গেল, আমি আর গেলাম না। চতুর্দিকে ধোঁয়া দেখা যাচ্ছে, গন্ধ আসছে। কিছুদিন আগেই যেটাতে আগুন লেগেছিল সেই কোল মাইনটা, এখনো ধোঁয়া আছে, কিন্তু এখনো আগুন আছে আর কি ভেতরে। মনে হচ্ছে পুরো আগুনের তাপে দাঁড়িয়ে রয়েছে, আগুনের পাশেই। নিজেই দূরেও দেখা যাচ্ছে প্রচুর কয়লার পোড়ানোর ধোঁয়া উঠছে। কয়লা খনির মধ্যে ফাটল হয়ে যাচ্ছে, এই ফাটলগুলো থেকে কিরকম আগুন বেরোচ্ছে, চারিদিকে প্রচন্ড তেজ তাপ পুড়ছে, মনে হচ্ছে নিচে কিছু। এই যে পুরোটাই কয়লা খনি, পরিত্যক্ত এখন, কারণ আগুন লেগেছে এখানে পুরো চারিদিকে, কারণ নিচটা পুরো আগুন লেগে গেছে, তার জন্য এখানে এভাবে ধোঁয়া বেরোচ্ছে, কয়লাগুলো নষ্ট হয়ে গেছে। প্রচন্ড তেজ আসছে এখানে, বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে। ক্যামেরা আসছে কিনা জানি না, যে ধোঁয়া। এবং বেশ তাপ পড়েছে, কয়লার গন্ধ আছে, সব কয়লার গন্ধ রয়েছে। এখন এটা দেখে আমরা আসলাম, এখন জঙ্গল হয়ে গেছে, যেটা ওপেন কয়লা খনি ছিল, একদম ওপেনলি কয়লাগুলো পাওয়া যেত এবং কয়লা উত্তোলন করা হতো, তারপরে আগুন লেগে যায়, মানে ওপেন কয়লা পাওয়া যেত বলেই আগুনে পুড়ে যাচ্ছে। তো এখন আমরা আবার রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য ভাটিন্ডা ফলস। কোল মাইন দেখে আমরা রওনা হলাম। এদিকে কোল মাইন, এখানে ওপেনই তোলা হচ্ছে, আগুন ধরেছে তো অনেক কাল আগে, তবু এখনো কয়লা তোলা হয়। বর্ষাকালে অন্ধকার হয়ে থাকে এখানে, বর্ষা যখন হয়। আর আমরা রওনা দিলাম, এবার আধ ঘন্টার মতো লাগবে ভাটিন্ডা ওয়াটারফলের দিকে। প্রাইভেট কোম্পানি এখন তুলছে এখানে কয়লা, ডাস্ট দিয়ে দাম করে রেখেছে, কয়লা তুলে একেবারে পাহাড়ের মতো হয়ে রয়েছে। এগুলো সব ডাস্ট না? ওর পাশেই কয়লা খনি, সবই কয়লা খনি এখানে। ছোট্ট এই ব্যাগখানা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ভাটিন্ডা ফলসের কাছে চলে এসেছি। আর 2 কিলোমিটার বাকি আমাদের ভাটিন্ডা ফলস। এখন ঘড়িতে বাজে 10:50, 10:55 মধ্যে ঢুকে যাবো ভাটিন্ডায়। ভাটিন্ডা ওয়াটারফলস আমরা ঢুকে গেছি ক্যাম্পাসে। ভাটিন্ডা ওয়াটারফলস, এই দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর। 11টা বাজে আমরা ভাটিন্ডার সামনে এসে গেছি, ভাটিন্ডা ওয়াটারফলস। আমরা ভাটিন্ডা ফলসের সামনে, দারুণ সুন্দর জল, এখানে একটা মন্দির আছে ছোট্ট, গণেশের, খুব সুন্দর জায়গাটা। জলের কাছে যেতে না করছে, হ্যাঁ, জলের কাছে যেতে না করছে। পড়ে গিয়েছিল কিছুদিন, অনেকে নেমে পড়ছে, এখানে দিয়ে প্রায় 3 জন মারা যাচ্ছিল, কোনো মতে তুলেছে এরা, উদ্ধার করেছে। আজকে একটু আগে, হ্যাঁ, একটা বাচ্চা চলে গেছিল, তারপরে বাবা মাও চলে গেছে, জলের কাছে যেতে না করছে, প্রচণ্ড স্রোত, খুব সুন্দর। ওই দূরে গেছে কিছু লোক, ইয়াং ছেলে কিছু।
নদীর মধ্যে, নদীটা এইভাবে ফলসটা করছে। একটা নদী হঠাৎ করে নেমে এসছে, তাই তো, ফলস হয়ে। ভাতিন্ডা ফলস। এই জলপ্রপাতটাই এদিকে গিয়ে একটা নদী হয়ে যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কাত্রি নদী, ঝাড়খণ্ডের কাত্রি নদী। ভাতিন্ডা ফলস অসাধারণ সুন্দর, বর্ষাকালে আরো সুন্দর লাগে। দারুণ সুন্দর, যেখান থেকে ঝর্ণা পড়ছে আর এইদিকে নদী। ভাতিন্ডা ফল। কাত্রি নদী এদিকে আর এই আমাদের ভাতিন্ডা ফল। এইভাবে জলটা আসছে। অপূর্ব সুন্দর ফলসটা, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। প্রচুর জল, দারুণ সুন্দর। ভাটিন্ডা ফলস ছেড়ে এখন আমরা এগিয়ে যাব রামরাজা মন্দিরের দিকে, রাজারাম মন্দিরের দিকে বলা ভালো। খুব সুন্দর, আজকের ওয়েদারটাও বেশ ভালো। এখন সময় 11:14। ভাটিন্ডা ফলস। গাছটা থাকলে না থাকলে তো কিন্তু পাশে গ্রিনারিগুলো সুন্দর দেখা যাচ্ছে। টাওয়ারের উপর একটা ভিউ পয়েন্ট পড়েছে, কিন্তু গাছটা থাকায় ভাটিন্ডা ওয়াটারফলসকে বিদায় জানিয়ে 11:20 আমরা যাচ্ছি রামরাজ মন্দিরের দিকে। এখন 11:20 বাজে, আমরা রওনা হয়ে গেলাম সেই মন্দিরের দিকে। রামরাজ মন্দিরের দিকে চলেছি আমরা। এখন ঘড়িতে 11:15। সুন্দর রাস্তা, ওয়েদারটাও খুব সুন্দর। আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন রামরাজ মন্দিরের দিকে, খুব সুন্দর রাস্তাটা। এক এক
একটা স্পট থেকে আরেকটা স্পটে অনেকটা করে ডিস্টেন্স। আটিন্ডা থেকে এটা আসতে আধ ঘন্টার উপরে লাগছে। কয়লাখনির ওই দিকটা এই যে উপরের রেল লাইনটা কয়লার হিসেবে চলে গেছে, ওখান থেকে মালগাড়ি করে নিয়ে আসে কয়লাগুলো মালগাড়ি করে এইভাবে নিয়ে যায় উপরের লাইনটা দিয়ে। লাইনটা দিয়ে, আর আমরা নিচ দিয়ে টানেলের মতো করে চলে যাবো এবার। আমরা ওইটা বাগমারা ছাত্রা কয়লাখনি দেখে আমরা ওই পথে পড়লো ওটা ছবি তুললাম। পাহাড়ি পাহাড়ি রাস্তা, চারিদিকে টিলা টিলা সব। সময় এখন 12টা 5। আমরা এখন রামরাজ মন্দিরে চলে এসেছি। রামরাজ মন্দিরকে এখানকার মিনি অযোধ্যাও বলা হয়। 100 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল, কিন্তু তারপরে 2016-17 সালে আমরা নতুন করে এটাকে রেনোভেট করা হয়, নতুন করে মন্দিরটা তৈরি করা হয়, আধুনিকীকরণ করা হয়। এখানকার লোকাল এমপি বাড়ি একদম এখান থেকে ঢিলছোড়া দূরত্বে, উনি এটাকে নতুন করে তৈরি করেন। রাজা রাম, সীতা, হনুমান এবং আরও দেবদেবী এখানে রয়েছেন। এটাকে একটু জন্য মিনি অযোধ্যা বলে। এখান থেকে আমরা পুজোর প্রসাদ কিনলাম 60 টাকা করে। পুজোর সামগ্রী কিনলাম। এখানে জল পেরিয়ে তারপরে যেতে হয় পা ধুয়ে। আমরা পা ধুচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। ফটো তোলা মানা, আমরা তুলছি না ফটো। এই হলো মূল মন্দির। এখানে ফটো তোলা মানা, বাইরে থেকে তার তুলছি, ভিতরে তোলা হবে না। প্রতি মন্দির সিঁদুর পরাচ্ছে, কেল ফাটানো হবে। এখানে সব ফাটাচ্ছে রামের সামনে। এখানে গিয়ে দাও, সব ফাটানো হচ্ছে নারকেল শিবের ঘাটে। টিকা নিলাম। মন্দির এখানে পরপর পরপর সব মন্দিরগুলো রয়েছে, আমরা এখানে প্রণাম করছি। গণেশিতা মন্দির আমরা ঢুকছি। সকালবেলা থেকে এটা 12টা 45-এর পরে ভোগের জন্য বন্ধ হয়ে যায়। 1টা থেকে 3টে অবধি পুরো বন্ধ, তারপরে আবার খুলে রাখে রাত 8টা অবধি মন্দির। তুললাম, সাথে সাথে ফটোটা করে দিল। এখান থেকে ফটো তোলার জন্য 50 টাকা, ফ্রেমের জন্য আরও 100 টাকা, মানে মোট 150 টাকা এরকম। বেশ ভালো, সুন্দর ছবিটা তুলে দিয়েছে। এখান থেকে আমরা করলাম। এই মন্দিরের একদম পাশেই, এই মেন মন্দির তার পাশেই। পাশে সুন্দর নদী বইছে। হ্যাঁ, সুন্দর মন্দিরটা, সুন্দর করে পুজো দিল এখানে। এখানে একটা ছোট নদী, রাজা নাম
রামরাজ মন্দিরের পাশে। আগে বোটিংও হতো। নিচে আসলাম আমরা। এই যে নদী, ছোট্ট নদী, সুন্দর নদী। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একেবারে নদীটা বয়ে যাচ্ছে রামরাজ মন্দিরের পাশ দিয়ে। এখানে পুজো খুব সুন্দরভাবে হয়। এক জায়গায় নারকেল ফাটানো, এক জায়গায় সিঁদুর, আর এক জায়গায় এমনি পুজো। আর এই ক্যাম্পাসে ছবি তোলাও যায়, 100 টাকা করে ছবি, এই ফ্রেমটা নিয়ে, আর ছবি তুলতে 50 টাকা, 150 টাকা। খুব সুন্দর ব্যবস্থা। এখন 12:37 আর আমরা রামরাজ মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের তোপোচাঁচি লেকের দিকে আমরা রওনা দেবো। 12:41 বাজে এখন। রামরাজ মন্দির থেকে বেরোলাম, খুব সুন্দর মন্দির, পুজো টুজো দিয়ে এখন আমরা তোপচাঁচি লেকের দিকে যাচ্ছি। লেক এবং ড্যাম, পাশে উত্তম কুমারের বাড়ি রয়েছে, আমরা সেখানটা দেখবো। এবার আমাদের 4th স্পট রামরাজ মন্দির থেকে আমাদের তোপচাঁচি যাওয়ার রাস্তাঘাট খুবই ভালো। আমাদের কখন ভালো, এখন অব্দি আবহাওয়াটাও খুব ভালো পাচ্ছি। সবুজের সবুজ চারিদিকে। সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের বাদিকে গোমর। গোমরে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমর। ওইদিকে গোবর স্টেশন। হ্যাঁ, এখন গোবরে শনিবার নেতাজি সুভাষচন্দ্র। রাস্তা সবুজ আর সবুজ, সুন্দর রাস্তা। তোপচাঁচির কাছে আমরা পৌঁছে গেছি, এখন 1:16 বাজে। কিন্তু এটা উত্তম কুমারের বাড়ি। এই যে এটা উত্তম কুমারের বাড়ি। আগে দেখবে না ফিরে এসে দেখবে। গেট পড়ে গেল তো, তাহলে আগে দেখে যাই। এখানে এন্ট্রি ফি 100 টাকা করে দিল গাড়ি। তোপচাঁচি দেখে গাড়ির জন্য বোটের ছুরি নেমে আসছে। অসাধারণ, সামনের গাছগুলো খুব সুন্দর, খুব সুন্দর। দুদিকের গাছগুলো। অনেক পুরানো গাছ। এগুলো কি গাছ? অর্জুন গাছ। অর্জুন। বাজে আমরা গাড়ি থেকে নামলাম তোপচাঁচি দেখে। তোপচাঁচি বাঁধ আর এই লেক। তোপচাঁচি লেকের বাঁধটা দিয়ে আমরা একটু এগিয়ে যাবো। 214 একর মোট এই লেকটা। 1915 সালে তৈরি করা হয়েছিল, ম্যানমেড লেক এটা। পরেশনাথ পাহাড় আর ন্যাশনাল হাইওয়ে মাঝখানে। ওই দুপুরে উঁচুতে, সবচেয়ে উঁচু জায়গা ওই উঁচুতে, খুব উঁচুতে
এটা ক্যামেরায় ধরা পড়বে না, কিন্তু চোখে দেখা যায় হালকাভাবে অনেক কিছুতে। সবচেয়ে উঁচু পাহাড়ের উপর এটা ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। উপরে একটা মন্দির, তোপচাঁচি লেক। ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ে পরেশনাথ মন্দির, ওই ওপরে চূড়াটা দেখা যাচ্ছে। খুব সুন্দর। এটা কি একটা লেক? তো হ্যাঁ, ম্যানমেড। খুব সুন্দর উপরে দিয়ে দেখা যাচ্ছে পরেশনাথের মন্দিরটা। হ্যাঁ, মেঘে ঢেকে দিচ্ছে, এতক্ষণ সুন্দর দেখা যাচ্ছিল। সুন্দর জায়গা। ভীষণ সুন্দর এই জায়গাটা, লেকটা, আর আবহাওয়াটা আরো সুন্দর করে তুলেছে এই জায়গাটাকে। দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ, এটা ছেড়ে যেতে চাইছে। খুব সুন্দর লেকটা, অদ্ভুত সুন্দর। তার মধ্যে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। খুব সুন্দর জায়গাটা। এই জাস্ট ঢেকে দিল। নীল আকাশ, সাদা সাদা পেঁজা পেঁজা তুলো, মাঝে মাঝে একটু মেঘ মেঘ আছে, তার মধ্যে এই সুন্দর লেক। হ্যাঁ, খুব সুন্দর। ব্যারেজটা বন্ধ না হলে এইখান দিয়ে জলগুলো পড়তে থাকে, খুব সুন্দর লাগে। এখান দিয়ে জল পড়তে থাকে আর সব স্নান টান করতে থাকে। ব্যারেজ এখন জল, লক গেট বন্ধ, লক গেট খুলে দেয়, জলটা বেশি হয়ে গেল। সবুজে সবুজ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। এই যে এইখানটা, এইটা দেয়, এই যে লক গেটটা, লক গেটটা খুলে দেয়। তোপচাঁচি দেখে ব্যারেজটার উপরে এখন আমরা, এই মুহূর্তে ব্যারেজে জল নেই। উল্টো দিকটাও কি সবুজ, কত সবুজের সমারোহ, অসাধারণ দেখতে। এমনি সময় ব্যারেজে এখান দিয়ে জল পড়ে, এটাও আরেকটা সৌন্দর্য থাকে। কিন্তু এখন ব্যারেজটা বন্ধ, লক গেটগুলো বন্ধ। খুব সুন্দর। পুরো তোপচাঁচি দেখে পুরো ব্যারেজটাকে আমরা হেঁটে আসলাম, খুব ভালো লাগলো। আমরা আবার লেক ছেড়ে চলে যাবো। এই দূরে পরেশনাথের মন্দিরের চূড়া আবার দেখা যাচ্ছে, মেঘ থেকে আবার মুখ বেরিয়েছে। এখানে এই প্রাণীগুলো রয়েছে। আমরা এখানে একটা বজরংবলী মন্দির আছে, সেই বজরংবলী মন্দিরটা যাচ্ছি। এই লেকটার ঠিক অপোজিটে এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আসলেই বজরংবলী মন্দির। সুন্দর করে সাজিয়েছে, এখানে পুজোর যজ্ঞ হয়।
আরো কে কে আছে জানি। ওই যে বজরংবলির সাথে এরকম দেখায় না মুখে আরো ঠাকুর দেবতারা, তো ওই মূর্তিটাই। আমরা ওই বজরংবলী মন্দিরের উপরে তোপচাচ্ছি লেক এবং এইখান দিয়ে পুরো ভিউ পয়েন্টটা দারুণভাবে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে বজরংবলী মন্দিরটা খুবই সুন্দর, এটাও উপরে উঠে দেখা যেরকম দরকার ঠিক সেইভাবে আমাদের এইখান দিয়ে লেকের ভিউ পয়েন্টটা যে অসাধারণ দৃশ্যটা সেটা কিন্তু দেখতেই হয়। লেক এবং এই যে এই বাঁধটা পুরো, এরা আস্তে আস্তে নেমে যাচ্ছে বজরংবলী মন্দির থেকে। অসাধারণ দৃশ্য। খুব সুন্দর সবুজ ঘেরা জায়গা তোপচাচ্ছি, অবশ্যই দারুণ সুন্দর। এই যজ্ঞ হয়, হ্যাঁ এখানে যজ্ঞ টজ্ঞ হয় এই জায়গা। এখন বাজে দুপুর দুটো। আমরা এখন তোপচাচ্ছি লেককে ছেড়ে আমাদের শেষ গন্তব্যস্থল উচ্ছি লেকের দিকে আমরা যাব। উচ্ছি, হ্যাঁ ও উত্তম কুমারের বাড়ি, হ্যাঁ তারপর উচ্ছি লেক। হ্যাঁ 2:05 একেবারে গাই, মানে যেখানে আমাদের টাকা দেওয়া নিচ্ছে এন্ট্রি পয়েন্ট 100 টাকা করে লেকের ড্যাম বা এই সে তার পাশেই উত্তম কুমারের বাড়ি। মহানায়ক উত্তম কুমার আমাদের, সে এখানে একটা বাড়ি করে রেখেছে তোপচাচ্ছি লেকের একেবারে গাই। তারা এবার এটাকে অধিগ্রহণ করেছে, কিন্তু সবাই ওই পাঁচিল টপকে, গেট বন্ধ থাকে, পাঁচিল টপকে বা সাইড দিয়ে এসে দেখে যায়। কিছু কিছু ওনার আসবাবপত্র এইগুলো ইউজ করতেন, এই চেয়ার টেয়ারগুলো, ওই ঘর, এই ঘরগুলো বানিয়েছিলেন উনি। সিটি টাইপের করতে চেয়েছিলেন কিন্তু এটা আর হয়নি। এই বাড়ি উত্তম কুমারের বাড়ি। মৌমাছির চাক গাছে, বিশাল মৌমাছির চাক। এই মৌমাছির চাকে যদি একটা ঢিল চড়া হয় ব্যাস সবাই শেষ। এখানে যতজন আছে সবাইকে হাসপাতালে দৌড়াতে হবে তাহলে। অনেকগুলো পর পর, ওখানে আরও একটা, এই যার একটা পর পর চাক। হ্যাঁ চলে গেছে আগে। এইখানে পুরোটা পাওয়া যাচ্ছে, সুন্দর যাওয়া যায়। আর ওইদিকে গেটটা দিয়েও যাওয়া যায়, আমরা শর্টকাট করছি। এটা হচ্ছে শর্টকাট রুট। এটা শর্টকাটের থেকে বেশি সময়ই লাগছে বলছ। আমি এমনি সাধারণ রাস্তা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। 2:10 বাজে উত্তম কুমারের বাড়ি ছেড়ে আমরা এবার উশ্রী দিকে যাব গিরিডিতে। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের শেষ গন্তব্যস্থল। তারপরে ফিরতে আরও 1 ঘন্টা। আমাদের ট্রেন সন্ধ্যা 6টায়, 6:45 মধ্যেই ট্রেন ঢুকে যায় বন্দে ভারত। সুন্দর রাস্তা, হাইওয়ে দিয়ে যাচ্ছি।
যা কলকাতা অব্দি পৌঁছাবে। শহরে শহরে অনেক সেই সামনে আমরা এসেছি 3:30 বাজে। প্রচন্ড গরম এবং রোদ। উশ্রীর সামনে আমরা, উশ্রীর আর উশ্রী নদী বয়ে যাচ্ছে, পুরাশ্রী নদী। এইখান দিয়ে আর একটা ধারা নেমে আসছে। উশ্রী পর 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 উশ্রী ফলস আর উশ্রী নদী ওই উপর থেকে পড়ছে। তবে জায়গাটা এখন পুরো ভাঙাচোরা। এখানে মনে কোনো ওয়াচ টাওয়ার টাইপের কিছু হবে, তৈরি করছে, কনস্ট্রাকশন চলছে। কিন্তু তার জন্য এখন আমাদের যাতায়াতে খুব সমস্যা, এরকমভাবে যে কনস্ট্রাকশন চলছে। এই যে নদী চলেছে। উশ্রী নদী, উশ্রী বিশাল বেগে চলেছে, লেগে যাচ্ছে। অনেকগুলো ধারাতে উশ্রী ফলস পড়ছে। এই একটা ধারা, এটা বিশাল বড় এই দ্বিতীয় ধারা, তারপরে 3 নম্বর, ওদিক দিয়ে 4, 5, 6, 7 অনেকগুলো ধারাতে পড়ছে। এই পাথরের মধ্যে দিয়ে গিয়ে আরও অনেকটা দূরে যাওয়া যায়, কিন্তু রিস্কি ব্যাপার। বর্ষাকালে হড়কা চলে আসতে পারে, তো আমরা এসব করছি না। এবার আমরা উশ্রী নদীকে, উশ্রী ফলসকে বিদায় জানিয়ে আমরা এখন ফিরে যাবো ধানবাদের দিকে। 6টার সময় আমাদের বন্দে ভারত। এবার আমরা ফিরে যাবো। টাওয়ার বানানো হচ্ছে, যেখান থেকে সুন্দরভাবে উশ্রীটা দেখা যাবে। এই যে আমরা নিচে উশ্রী নদীটা দেখতে পাচ্ছি। পুরি মাখা খাচ্ছি, 20 টাকা করে, ভালোই বানাচ্ছে, খেয়েছি। আচ্ছা, আজকে মোটামুটি খাওয়াই হয়নি ভাতটা, ওই যে বন্দে ভারতে খেয়েছি সেটাই। আর দেখা যাক ফিরে এসে কি খাওয়া যায়। আর ওখান দিয়ে কিছুটা খেয়েছে ওই দোকানটা থেকে। এখন বাজে 4:20। এখন আমরা ফিরে যাব ধানবাদে। ধানবাদ থেকে 6:02 বন্দে ভারত ধরে ফিরবো। আমরা ফিরে যাচ্ছি আমাদের শেষ। আমাদের এখন শেষ গন্তব্য ধানবাদ স্টেশন, যেখান থেকে 6:02 আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে।
খরচটা একটু বেশি হলেও পুরোটা দেখা যাবে। আর যদি আপনার ব্ল্যাক ডায়মন্ডে আসলে কিন্তু উসরিকটাকে বাদ দিয়ে বাকিগুলো হয়ে যাবে। আরও একটা করতে পারে, আজমিরে করে এসে একটু ওয়েট করে সারাদিন ঘুরে যদি কস্ট এফেক্টিভ ঘুরতে চায় হ্যাঁ, ঘুরে তারপরে আবার ব্ল্যাক ডায়মন্ড করে ফিরে তারপর ব্ল্যাক ডায়মন্ড ফেরা যায়, তাহলে অনেক বেশি ঘোরাও যাবে এবং পুরোটাই ঘোরা যাবে হ্যাঁ, তাতে। এবং তাহলে টাকাটাও সাশ্রয় হ্যাঁ, হবে। হ্যাঁ। কিন্তু কমফোর্ট চাইলে বন্দে ভারত হ্যাঁ, এসে comfort- বন্দে ভারত করে নাও। আর ব্ল্যাক ডায়মন্ডে 150 টাকা করে টিকিট, আর Second sitting, সেকেন্ড AC সিটিং, আর চেয়ার কার? 550 চেয়ার কার্ডে। আর না হলে বন্দে ভারতে আসলে তো এই পুরোটাই ঘুরে যাওয়া যাবে একদিনেই। ওনার সাথে আমি ঘুরে আসলাম এবার পুরো আজকে সারাদিনের ট্যুর। ওনার গাড়িতে খুব ভালোভাবে ঘুরিয়েছেন উনি। হ্যাঁ, মনোহর বা কালু, আপনারা যদি বুক করতে চান ওনার নাম্বারটা নিয়ে নিন 977, তারপর 111 111 0131 0131, 977 111 0131। আর এই গাড়িটাও ভালো, খুব ভালো ঘুরিয়েছে। ঠিক আছে, আমাদের জার্নি শেষ হলো, এখন বাজে 5:45। আমাদের ট্রেন এখনই ঢুকে পড়বে, বিফোর টাইমে ঢুকছে, 6টায় ঢোকার কথা, 6টা 2 ছাড়ে। আমাদের এখন বন্দে ভারতেই ফেরার। এখন বন্দে ভারতের 1000 করে টিকিট ফেরারটা। এদের হচ্ছে ডিনারটা দেয় এদের সাথে, আর একটা টি দেয়। স্টেশনের সামনে দাঁড়িয়ে, এই ধানবাদ স্টেশনে এখন আমরা ঢুকে পড়ছি। সুন্দর একটা দিনের ঘোরা হয়ে গেল। আমরা ঢুকে গেছি প্ল্যাটফর্মে, 5:44 বাজে। একটু চাপা খেয়ে গেছি। ধানবাদ স্টেশন, আমরা এখন 5:52 বন্দে ভারত ঢুকে পড়লো, বিফোর টাইমেই ঢুকে পড়েছে। আমাদের সি লাইনে কোচ, এই ট্রেনটাই আমরা এসেছিলাম। দাঁড়িয়ে রয়েছি, এখন দরজা খুলবে, দরজা খুলতে আমরা উঠবো। দরজা খোলার সাথে সাথে আমাদের এবারে ঘোরা শেষ। আমাদের একদিনের ধানবাদ ট্যুর দারুণ হলো, অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরছি। তো এখানে আমাদের ঘোরা শেষ, টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা খুব শিগগিরই আবার ফিরে আসবো। হ্যাঁ। টাটা। টাটা।